আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যথারীতি আমি আবার চলে এসেছি তোমাদের দেওয়া কথা মতো সেমিস্টার 3 অ্যাকাউন্টেন্সি ক্লাস নিতে। এখন যেহেতু এর আগে যে অ্যাকাউন্টেন্সি ক্লাসগুলো নিয়েছিলাম তোমরা জানো, সেখানে আমি বিভিন্ন ধরনের রেশিও বা রেশিওর ওপরে থিওরি সেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। লাস্ট যে ক্লাসটা নিয়েছি তাতে নিশ্চয়ই তোমাদের মনে আছে বা তোমরা ইতিমধ্যে দেখেছো যে সেখানে আমি ডেপ্ট ইকুইটি রেশিও পর্যন্ত করে শেষ করেছিলাম। আজকে এই যে অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, যার সাব টপিক অ্যাকাউন্টিং রেশিও, আজকে সেই অ্যাকাউন্টিং রেশিওর যেখানে আমরা আগের ক্লাসে শেষ করেছিলাম, এখন এই ক্লাসে ঠিক তারপর থেকেই আমরা আলোচনা করব। ফলে তোমরা ধরেই নিতে পারো যে এইটা তারই কন্টিনিউশন। তবে যেহেতু থিওরি পার্টগুলো আমরা আগেই আলোচনা করে নিয়েছি, সেখানে তোমরা 4 ধরনের রেশিওর ভাগ দেখেছিলে। তার মধ্যে যে বিভিন্ন ধরনের ভাগ ছিল, লিকুইডিটি রেশিও অর্থাৎ সলভেন্সি রেশিও, এইরকম যে রেশিওগুলো ছিল তারই আজকে সেকেন্ড পার্ট টোটাল অ্যাসেটস টু ডেপ্ট রেশিও। অর্থাৎ তোমরা এর আগের ক্লাসে দেখেছো ডেপ্ট ইকুইটি রেশিও, যেখানে আমি তোমাদের বলেছিলাম ডেপ্ট মিনস লং টার্ম ডেপ্টস, তবে অনেক জায়গাতে টোটাল ডেপ্টস হিসাবেও ক্যালকুলেট করা হয়, কিন্তু এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তাই আজ আর সেটা রিপিটে যাচ্ছি না। সরাসরি আমি চলে আসি নেক্সট যেটা রয়েছে, অর্থাৎ টোটাল অ্যাসেটস টু ডেপ্ট রেশিও। তাহলে বোঝাই যাচ্ছে এখানে আমাদের প্রধানত দুটো পার্ট, একটা হচ্ছে টোটাল অ্যাসেটস আর একটা হচ্ছে লং টার্ম ডেপ্টস। তাহলে এই দুটোর মধ্যে যে রেশিও বা অনুপাত, সেটাকে আজকে আমরা আলোচনা করব। তাহলে টোটাল অ্যাসেটস টু ডেপ্ট রেশিও ফর্মুলাটা কি বলছে? টোটাল অ্যাসেটস বাই লং টার্ম ডেপ্টস। কারণ এটা তো একটা ফর্মুলা হলো। তাহলে এবার আমরা একটা প্রবলেম দিয়ে দেখে নিই যে এই টোটাল অ্যাসেটস টু ডেপ্ট রেশিও কি করে ক্যালকুলেট করতে হয়। এরকমই একটা প্রবলেম তোমাদের সামনে রয়েছে, একটু দেখে নেওয়া যাক। টোটাল ডেপ্টস দেওয়া আছে, শেয়ার হোল্ডার্স ফান্ড, কারেন্ট লায়াবিলিটিস, ক্যালকুলেট টোটাল অ্যাসেটস টু ডেপ্ট রেশিও। চলো এবার আমরা তাহলে দেখে নিই কি করে ক্যালকুলেট করতে হচ্ছে। তাহলে প্রথমেই আমরা দেখব কি টোটাল অ্যাসেটস কি আছে। টোটাল অ্যাসেটস এর মধ্যে আমরা কি পাচ্ছি? দেখো টোটাল ডেপ্টস বলা আছে। তাহলে আমরা লং টার্ম ডেপ্টটা এখান থেকে বের করে নিতে পারি ফার্স্টে। তাহলে আমরা লং টার্ম ডেপ্টটা একটু আলাদা করে ক্যালকুলেট করে নিই। তাহলে আমরা প্রথমেই আসছি লং টার্ম ডেপ্ট। কি কি পড়ছে? যেখানে দেখো আমাদের দেওয়া আছে টোটাল ডেপ্টস দেওয়া, আর কি দেওয়া আছে দেখো কারেন্ট শেয়ার হোল্ডার্স ফান্ড দেওয়া আছে। তাহলে আমরা এই টোটাল ডেপ্ট আর শেয়ার হোল্ডার্স ফান্ড এই দুটোর মধ্যে রিলেশন থেকে খুব সহজেই বুঝে যেতে পারি যে টোটাল অ্যাসেটস কত হবে আর লং টার্ম ডেটস কত হবে। তাহলে লং টার্ম ডেটস এর সাথে আমাদের কি রয়েছে? কারেন্ট লায়াবিলিটিস রয়েছে। তাহলে আমরা লং টার্ম যখন বের করছি তখন আমরা এইভাবে করি। তাহলে টোটাল ডেটস আমাদের যেহেতু দেওয়া আছে, আর আমাদের কি দেওয়া আছে? কারেন্ট লায়াবিলিটিস। এই আমাদের দেওয়া আছে। তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে টোটাল ডেটস একটু দেখে নিই। টোটাল ডেটস হচ্ছে আমাদের কত? 12 লাখ মাইনাস কারেন্ট লায়াবিলিটিস আমাদের কত দেওয়া আছে? 2 লাখ। তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 10 লাখ হচ্ছে লং টার্ম ডেপ্ট। এবার এসো আমরা টোটাল অ্যাসেটটা বের করে নিই। টোটাল অ্যাসেটস আমরা
কি করে পেতে পারি? আমাদের কাছে শেয়ার হোল্ডার্স ফান্ড দেওয়া আছে আর টোটাল ডেপস দেওয়া আছে। অর্থাৎ আমরা যে সেকেন্ড সেমিস্টারে তোমরা যে ফাইনাল এখন করেছো সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে ব্যালেন্স শিট একটা পার্ট ছিল, সেখানে আমরা টোটাল অ্যাসেটস অর্থাৎ অ্যাসেট সাইডের যে টোটাল আর লাইবিলিটির সাইডের টোটালটা সেম হয়। তাহলে এখানে দেখো অ্যাসেটস বলতে সেভাবে দেওয়া নেই, কিন্তু লাইবিলিটির সাইডটা কিন্তু আমাদের ঘুরিয়ে দেওয়া আছে। তাহলে আমরা যদি টোটাল লাইবিলিটিসটা বের করতে পারি, তাহলে টোটাল লাইবিলিটিস যা টোটাল অ্যাসেটস তাই। আমাদের ফর্মুলাটাতে আছে কি টোটাল অ্যাসেটস। তাহলে আমাদের যে কোনো উপায়ে টোটাল অ্যাসেটসটা বের করতে হবে। তাহলে ডিরেক্ট টোটাল অ্যাসেটস রিলেটেড কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই, তার পরিবর্তে আমাদের লাইবিলিটির সাইডটা দেওয়া আছে। তাহলে আমরা টোটাল লাইবিলিটিসটা যদি বের করতে পারি তাহলে সেটাই হয়ে যাবে টোটাল অ্যাসেটস। কিভাবে বের করব? দেখো টোটাল ডেপ্ট দেওয়া, তাহলে আমরা লাইবিলিটির সাইড থেকে করে ফেলি। তাহলে টোটাল ডেপ্টস প্লাস শেয়ার হোল্ডার্স ফান্ড। এখান থেকে আমরা টোটাল লাইবিলিটির সাইডটা যেমন পাচ্ছি তাহলে সেটাই টোটাল অ্যাসেট হয়ে যাবে। তাহলে টোটাল ডেপ্টস আমাদের কত দেওয়া আছে? 12 লাখ প্লাস দেখো শেয়ার হোল্ডার্স ফান্ড আমাদের দেওয়া 4 লাখ। তাহলে এখান থেকে আমরা টোটাল লাইবিলিটিসটা পেয়ে গেলাম। তাহলে আমাদের টোটাল লাইবিলিটিস ইকুয়াল টু টোটাল অ্যাসেটস। তাহলে ঘুরিয়ে আমরা টোটাল অ্যাসেটস তার মানে পেয়ে গেলাম 16 লাখ। এবার আমরা সহজেই টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও বের করে নিতে পারি। তাহলে টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও ফর্মুলাটা তোমাদের উপরেই দেখতে পাচ্ছ, টোটাল অ্যাসেটস দেওয়া বাই টোটাল লং টার্ম ডেপস দেওয়া। তাহলে টোটাল অ্যাসেটস আমাদের কাছে অলরেডি বেরিয়ে গেছে 16 লাখ। তাহলে আমরা টোটাল অ্যাসেটটা এখানে বসিয়ে দিই। আর কি ছিল? লং টার্ম ডেটস। দেখো লং টার্ম ডেটস আমরা পেয়ে গেছি 10 লাখ। তাহলে আমরা যদি এখান থেকে রেশিও করি কি দাঁড়ালো? 1.6:1। অর্থাৎ আমাদের টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও যখন আমরা করলাম তাহলে আলাদাভাবে আমরা লং টার্ম ডেটটা বের করে নেব, টোটাল অ্যাসেটসটা বের করে নেব, নিয়ে দুটোর মধ্যে আমরা রেশিও করে দেব। তাহলে এখানেও ঠিক একইভাবে করে কত দাঁড়ালো? 1.6:1। তাহলে নিশ্চয়ই তোমরা টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও বুঝতে পেরেছো। এগুলো খুব ইজি অঙ্ক, জাস্ট ফর্মুলাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কিন্তু ফর্মুলা মনে না রাখলে তোমরা কিন্তু রেশিও গুলো করতে পারবে না। চলো এরপর কি আছে দেখে নিই। আজকে বেসিক্যালি এই ক্লাসে আমরা রেশিওর অঙ্ক নিয়েই আলোচনা করব, কারণ থিওরি যেহেতু এর আগে আলোচনা হয়ে গেছে, অঙ্কেরও কিছুটা পার্ট হয়েছে, কিন্তু আজকে মেনলি আমরা অঙ্ক, রেশিওর বিভিন্ন ধরনের অঙ্ক যেগুলো তোমাদের এমসিকিউতে কেস স্টাডিতে আসার সম্ভাবনা খুব বেশি, সেরকমই অঙ্কই আজকে আমরা মূলত আলোচনা করছি। নেক্সট কি আছে? প্রোপ্রাইটরি রেশিও। ফর্মুলা কি বলছে দেখো, প্রোপ্রাইটরস ফান্ড অর শেয়ার হোল্ডার্স ফান্ড, যে কোনো একটা ভাবেই আমরা করতে পারবো। আর কি? টোটাল অ্যাসেটস দেওয়া। ঠিক একটা প্রবলেম দেওয়া আছে, তাহলে আমাদের সেখান থেকে ক্যালকুলেটটা করে নিতে হবে যে প্রোপ্রাইটরি রেশিও আমরা যেটা ফর্মুলাটা দেখেছি অ্যাকচুয়ালি সেটাকে কি করে ক্যালকুলেট করতে হয়। চলো দেখে নিই। তাহলে প্রবলেমটা কি দেওয়া আছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট প্রোপ্রাইটরি রেশিও। কি কি দেওয়া? ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেওয়া, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল দেওয়া, জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, 10% ডিবেঞ্চার্স, কারেন্ট লায়াবিলিটিস, ফিক্সড অ্যাসেটস, লং টার্ম ইনভেস্টমেন্টস অ্যান্ড কারেন্ট অ্যাসেটস। এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এর মধ্যে কোথাও অ্যাসেটস আছে, কোথাও লায়াবিলিটিস আছে। তোমাদের এখান থেকে টোটাল অ্যাসেটস এবং শেয়ার হোল্ডার্স ফান্ড বা প্রোপ্রাইটরস ফান্ড বের করতে হবে, তারপরে আমরা রেশিও করব।
চলো তাহলে আমরা তো একটা একটা করে করি। ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড কি কি আছে দেখে নিই। ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেওয়া, তাহলে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটাল পাচ্ছি। আগে আমি তোমাদের টিক দিয়ে বোঝার সুবিধার জন্য করে দিচ্ছি যে কোনগুলো নিয়ে আমাদের প্রোপাইটার্স ফান্ড বা শেয়ার হোল্ডার্স ফান্ড হয়। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই চারটে আমরা করলে শেয়ার হোল্ডার্স ফান্ড বা প্রোপাইটার্স ফান্ড পেয়ে যাব। তাহলে আমরা শেয়ার হোল্ডার্স ফান্ড একটু বের করে নিই। শেয়ার হোল্ডার্স ফান্ড কি কি হচ্ছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল তার মানে 1,70,000 প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 1,30,000 প্লাস জেনারেল রিজার্ভ 1,80,000, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 20,000। টোটাল কত হলো? 5 লাখ হচ্ছে প্রোপাইটার্স ফান্ড বা শেয়ার হোল্ডার্স ফান্ড। নেক্সট আমাদের কি আছে? টোটাল অ্যাসেটস বের করতে হবে। তাহলে টোটাল অ্যাসেটস এর মধ্যে আমরা কি কি পেতে পারি? দেখো ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট দেওয়া আছে, আর কারেন্ট অ্যাসেটস দেওয়া আছে। তাহলে এই তিনটেকে যদি আমরা প্লাস করি তাহলে আমরা ব্যালেন্স শিটে যে অ্যাসেট সাইড, সেই অ্যাসেট সাইডে টোটালটা পেয়ে যেতে পারি। অর্থাৎ টোটাল অ্যাসেট, তার মধ্যে পড়ছে কি নন কারেন্ট অ্যাসেট, দ্যাট ইজ ফিক্সড অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেট, এগুলো দেখো ইনফরমেশন গুলো দেওয়া আছে। তাহলে এগুলোকে আমরা প্লাস করে টোটাল অ্যাসেটসটা বের করে নিই। তাহলে আমাদের ফিক্সড অ্যাসেট কত আছে? 6 লাখ, লং টার্ম ইনভেস্টমেন্ট 2 লাখ, কারেন্ট অ্যাসেট 1 লাখ। তাহলে কত হচ্ছে আমাদের? 9 লাখ। তাহলে আমরা শেয়ার হোল্ডার্স ফান্ড পেয়ে গেলাম, টোটাল অ্যাসেটস পেয়ে গেলাম। তাহলে আমরা এবার সহজে প্রোপাইটারি রেশিওটা করে ফেলতে পারি। প্রোপাইটারি রেশিও ফর্মুলা তোমাদের উপরে দেওয়াই আছে, তোমরা দেখতে পাচ্ছ। শেয়ার হোল্ডার্স ফান্ড বাই টোটাল অ্যাসেটস। তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড আমরা বের করেছি 5 লাখ। তাহলে এখানে বসিয়ে দিই। আর কি টোটাল অ্যাসেটস, এটাও আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে এটা যদি আমরা রেশিও করি তাহলে কি দাঁড়াবে? 0.56:1। তাহলে আমরা জাস্ট কি করলাম, এখানে ডিভাইড করে দিলাম, সেই জন্য ওটাকে এইরকম এসছে 0.56, অর্থাৎ 0.555 এরকম আসছে। তাই আমরা 5টা একটা 1 প্লাস করে দিলাম, 5 বা 5 বেশি হওয়ার জন্য। তা 0.56:1 এটা হচ্ছে আমাদের প্রোপাইটারি রেশিও। তাহলে এই যে রেশিও গুলো হলো, এইগুলো তোমাদের করতে হবে বা প্র্যাকটিস করবে। আচ্ছা, আর কি রয়েছে আমাদের? ইন্টারেস্ট কভারেজ রেশিও। অর্থাৎ আমরা যে
সলভেন্সি রেশিও গুলো দেখেছিলাম, যার মধ্যে ডেট ইকুইটি রেশিও ছিল, তারপর তোমরা আজকে করেছো প্রোপ্রাইটরি রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, এগুলি সব সলভেন্সি রেশিও, কারণ এগুলো সব লং টার্মের উপরে ফোকাস করা হচ্ছে। তাহলে এর ফর্মুলাটা কি বলছে? নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ যেটার আরেকটা নাম হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি। তোমাদের পরে যে রেশিওতে এই ওয়ার্ডটা তোমরা পাবে, সেখানে আমরা আরো ডিটেলস আলোচনা করব। আর কি বলছে? ফিক্সড ইন্টারেস্ট চার্জেস। ফিক্সড ইন্টারেস্ট চার্জেস মানে যে সমস্ত বলতে পারো ডেপ্টের ওপরে বা লোনের ওপরে পার্সেন্টেজটা ফিক্সড, মানে আমাকে যে ইন্টারেস্টটা দিতে হবে সেটা আগে থেকে কিন্তু ফিক্সড করা আছে, তাই বলা হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট চার্জেস। যেমন ধরো ডিবেঞ্চার, বলা আছে 10% ডিবেঞ্চার, 5% ডিবেঞ্চার, তার মানে ডিবেঞ্চারে যে অ্যামাউন্টটা দেওয়া আছে তার উপরে আমরা কতটা ইন্টারেস্ট পে করব, ওই যে 10% বা 5% অঙ্কে যেরকম থাকবে। তাহলে এবার এই ইন্টারেস্ট কভারেজ রেশিও যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ যে নেট প্রফিটটা আমাদের বেরিয়েছে, যেটা আমরা সেকেন্ড সেমিস্টারে দেখে এসেছি ফাইনাল অ্যাকাউন্টে, সেখানে তোমরা জানো যে প্রফিট অ্যান্ড লস যে অ্যাকাউন্ট বেরোয়, সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা কি পাই? নেট প্রফিট। সেই নেট প্রফিটটা আমাদের এখানে কি কাজে লাগছে, মানে কিভাবে লাগছে, সেটা হচ্ছে বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আর একটা কি লাগছে? ফিক্সড ইন্টারেস্ট চার্জেস। চলো কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা একটু দেখিনি। কি বলছে? দ্য অপারেটিং প্রফিট অফ এবিসি লিমিটেড আফটার চার্জিং ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। দেখো এখানে কিন্তু যেটা বলা আছে সেটা কিন্তু আফটার চার্জিং, আফটার চার্জিং, অথচ আমাদের ফর্মুলাটা কিন্তু বলছে বিফোর চার্জিং। তার মানে আমাদের যেটা আফটার করা আছে মানে সেটাকে মাইনাস করা আছে, তোমাদের সেটাকে ব্যাকে আসতে হবে, তার মানে আগের পজিশনে আসতে গেলে কি করতে হবে? প্লাস করতে হবে, তাহলে বিফোর হয়ে যাবে। তাহলে আফটার চার্জিং ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স দেওয়া, দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 90,000। তার মানে এই যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, দেখো এখানে বলেই দিয়েছে 90,000, তার মানে এটাই হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট চার্জেস। আর কি বলা আছে? ইনকাম ট্যাক্স বলা আছে, ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট অন কভারেজ রেশিও। তাহলে এখানে সরাসরি আমরা ইন্টারেস্ট কভারেজ রেশিও বের করে নিতে পারি। তার আগে আমরা নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সটা একটু ক্যালকুলেট করে নিই। চলো কিভাবে করছি দেখে নেওয়া যাক। তাহলে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এইটা আমরা বের করতে চাইছি। আমাদের দেখো অঙ্কে নেট প্রফিট আফটার চার্জিং ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স কত দেওয়া আছে? 7 লাখ। এটা আফটার চার্জিং, কিসের কিসের সাথে? আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাহলে আমাদের বিফোর করতে হবে। তাহলে চলো বিফোর কি করে করতে হচ্ছে দেখে নিই। তার মানে প্লাস করে দিতে হবে। ফার্স্টে কি আছে? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আমাদের দেওয়া 90,000, আর ট্যাক্স কত দেওয়া ছিল? 1,10,000। তাহলে আমাদের টোটাল কত দাঁড়াচ্ছে? 9 লাখ। এটা হচ্ছে আমাদের নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আচ্ছা, এরপরে আমাদের সরাসরি ফর্মুলাতে চলে যায়, কারণ ফিক্সড ইন্টারেস্ট চার্জ, এখানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বলেই দেওয়া আছে 90,000, হলে এটা আলাদা করে ক্যালকুলেট করতে হচ্ছে না, তাহলে সরাসরি আমরা রেশিওটা বের করে নিতে পারি। তাহলে ইন্টারেস্ট কভারেজ রেশিও
ফর্মুলাটা কি ছিল? নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, যেটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি 9 লাখ, আর আমাদের ফিক্সড ইন্টারেস্ট চার্জেস, দ্যাট ইজ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স 90,000। তাহলে আমরা এখান থেকে যদি রেশিওটা করি তাহলে কত দাঁড়াচ্ছে? রেশিও আমাদের হয়ে যাচ্ছে 10। তার মানে ইন্টারেস্ট কভারেজ রেশিও হচ্ছে 10 টাইমস, অর্থাৎ আমাদের নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স আগে আমরা বের করে নিলাম, আর ফিক্সড ইন্টারেস্ট চার্জেস এটা অলরেডি অঙ্কে দেওয়া আছে 90,000, ডিভাইড করে আমরা এটাকে করে বের করে দিলাম 10। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট কি আছে দেখে নেই। অ্যাক্টিভিটি রেশিও বা টার্নওভার রেশিও, অর্থাৎ আমরা এই যে সলভেন্সি রেশিও গুলো দেখছিলাম, তাহলে আপাতত সেটা শেষ হলো। অর্থাৎ তার মধ্যে আমরা ডেট ইকুইটি রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, প্রোপ্রাইটরি রেশিও এগুলো শিখেছি। সেই রকমই যে লিকুইডিটি রেশিও যেমন ছিল, সলভেন্সি রেশিও ছিল, সেই রকমই একটা পার্ট হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও বা টার্নওভার রেশিও। অ্যাক্টিভিটি তার মানে একটা কোম্পানি তার পারফরমেন্সের উপরে যখন ফোকাস করছে, বা বলতে পারো টার্নওভার রেশিও যখন তার সেলসের উপরে ফোকাস করছে, তার ভিত্তিতে আমাদের অনেকগুলো রেশিও আছে। তাহলে ফার্স্টে অ্যাক্টিভিটি রেশিওটা কি বা টার্নওভার রেশিওটা কি, এটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। চলো একটু দেখে নিই যে অ্যাক্টিভিটি রেশিও মানেটা কি। কি বলছে? অ্যান অ্যাক্টিভিটি রেশিও measures how well a company uses its assets to make sales and cash। অর্থাৎ একটা কোম্পানি সে কত তাড়াতাড়ি সেল করতে পারছে, বিক্রয় করতে পারছে, কারণ আলটিমেটলি তাকে বিক্রয় করতে হবে, করে প্রফিট আর্ন করতে হবে বা ক্যাশ ঘরে আনতে হবে। আর টার্নওভার রেশিওটার বলছে কি, এ টার্নওভার রেশিও মেজার্স how quickly a business conducts its operations, such as how fast it sells inventory, collects debts, or replaces investments assets। অর্থাৎ একটা কোম্পানি সে কিভাবে তার কাজকে পরিচালনা করছে, কি কাজ না, হাউ ফাস্ট ইট সেলস ইনভেন্টরি, অর্থাৎ তার যে স্টক রয়েছে, তার যে ফাইনাল প্রোডাক্ট রয়েছে, ফিনিশ গুডস রয়েছে, কত তাড়াতাড়ি সে সেটাকে বিক্রি করতে পারছে, অথবা সে যে বাইরে তার যে দেনা রয়েছে সেই ডেটসটাকে সে কত তাড়াতাড়ি কালেক্ট করতে পারছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা তার ক্যাশ কালেকশন করার যে পাওয়ার, শক্তি, সেটাকেই এখানে কিন্তু আমরা মেনলি বিচার করছি। অর্থাৎ সে কিভাবে কাজটা পরিচালনা করছে, কত তাড়াতাড়ি সে তার অ্যাসেটটাকে সেল করে ক্যাশে কনভার্ট করতে পারছে, এখানে আমরা মূলত তার উপরই ফোকাস করি। এর মধ্যে কি কি রেশিও পড়তে পারে? ফার্স্ট যেমন বলছে ইনভেন্টরি টার্নওভার রেশিও, অর্থাৎ এই যে স্টকটা রয়েছে তোমার গোডাউনে পড়ে রয়েছে, কিন্তু গোডাউনে পড়ে থাকলে তা চলবে না, এটা যত তাড়াতাড়ি তুমি বিক্রি করতে পারবে তত তাড়াতাড়ি স্টকটা কি হবে, ক্যাশে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই যে ইনভেন্টরিটা ক্যাশে কনভার্ট হচ্ছে, যত তাড়াতাড়ি হচ্ছে বা যতবার সার্কুলেট হচ্ছে, সেটাকে আমরা বলছি স্টক টার্নওভার রেশিও বা ইনভেন্টরি টার্নওভার রেশিও। ফর্মুলাটা কি বলছে? কস্ট অফ গুডস সোল্ড। দেখো এখানে সেল কিন্তু নয়, কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ সেলস থেকে যদি আমরা গ্রস প্রফিটটা মাইনাস করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর এভারেজ ইনভেন্টরি, অর্থাৎ ইনভেন্টরি তোমরা জানো স্টক দু ধরনের হয়, একটা ওপেনিং স্টক
একটা ক্লোজিং স্টক। এখানে কি বলছে, এভারেজ ইনভেন্টরি, অর্থাৎ গড়, অর্থাৎ ওই যে ওপেনিং স্টক রয়েছে আর ক্লোজিং স্টক রয়েছে, এই দুটোর মধ্যে যখন আমরা এভারেজ করব বা গড় করে বের করব, তখন সেটা হয়ে যাবে এভারেজ ইনভেন্টরি। কি করে ক্যালকুলেট করতে হয় আমরা একটু দেখে নিই। এভারেজ ইনভেন্টরি কি করে বেরোচ্ছে, ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি। তোমাদের আগেই বললাম দু ধরনের ইনভেন্টরি আমাদের কাছে রয়েছে, অর্থাৎ ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক। একে যখন 2 দিয়ে ডিভাইড করব, তখন যেটা আমরা পাবো সেটাই হচ্ছে এভারেজ ইনভেন্টরি বা এভারেজ স্টক। আর কি, কস্ট অফ গুডস সোল্ড, মানে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনস বা কস্ট অফ গুডস সোল্ড। কিভাবে পাবো, রেভিনিউ ফ্রম অপারেশনস, অর্থাৎ আমরা যেটা বিক্রি করেছি, সেল করেছি, সেটা আমাদের একটা ইনকাম, তাই রেভিনিউ ফ্রম অপারেশনস। সেখান থেকে আমরা গ্রস প্রফিটকে যদি মাইনাস করে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ রেভিনিউ অপারেশনস। এখন এটা তো একটা ফর্মুলা জানলাম, বা কি জিনিস স্টক টার্নওভার রেশিওটা, সেটা আমরা জানলাম, কিন্তু এটাকে কি করে ক্যালকুলেট করতে হয়, কি করে আমরা ইনভেন্টরি টার্নওভার রেশিও ক্যালকুলেট করব, সেরকম একটা প্রবলেম দিয়ে আমরা একটু আলোচনা করে দেখি। চলো নেক্সট, আমাদের এইরকমই একটা প্রবলেম দেওয়া আছে। কি বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ইনভেন্টরি টার্নওভার রেশিও। যেখানে সেলস দেওয়া আছে, সেলস রিটার্ন দেওয়া, এভারেজ স্টক দেওয়া, অ্যান্ড গ্রস প্রফিট, কিন্তু দেখো গ্রস প্রফিট অন সেলস দেওয়া। তাহলে আমাদের কি করতে হবে, সেই যে ফর্মুলাটা ছিল, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। তাহলে আমরা সেই ফর্মুলাটা আগে একটু লিখে নিই, তাহলে আমাদের কি করতে হবে সহজেই বুঝে নিতে পারবো। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও বা স্টক টার্নওভার রেশিও ফর্মুলাটা কি ছিল আমাদের, কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক, এই আমাদের ছিল। তাহলে আমাদের এখন কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে। আমরা আলাদা করে বের করে নিই। অঙ্কে দেখো সেলস দেওয়া আবার সেলস রিটার্ন দেওয়া, তাহলে আমাদের নেট সেলসটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড এইভাবে করতে পারি, অর্থাৎ সেলস মাইনাস সেলস রিটার্ন, আর আমাদের কাছে কি দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে, মাইনাস গ্রস প্রফিট। তাহলে আমরা এখান থেকে মানগুলো বসাই। সেলস কত দেওয়া আছে, 8 লাখ, সেলস রিটার্ন 50,000, এইটুকু আমাদের। তাহলে এটা আমরা কত পাচ্ছি, 7,50,000। গ্রস প্রফিট দেখো বলেছে 20% অন সেলস, অর্থাৎ আমাদের এই যে 7,50,000 তার উপরে 20%, আমি এখানে দেখিয়েও দিচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখবে 8 লাখের উপর কিন্তু নয়, অর্থাৎ নেট সেলস এর উপরেই আমাদের করতে হবে। ইনটু কত ছিল, 20%, তাহলে কত হবে, মাইনাস 1 লাখ
50,000। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড কত দাঁড়ালো? 6 লাখ। তাহলে আমরা এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেছি, বসিয়ে দিই। আর আমাদের কি আছে? এভারেজ স্টক। তাহলে এভারেজ স্টকটা আমরা বের করে নিই। কি ছিল? ওপেনিং স্টক। আচ্ছা, অঙ্কে এভারেজ স্টক দেওয়াই আছে, ফলে আলাদা করে আমাদের আর ক্যালকুলেট করা দরকার নেই। যদি না থাকতো তাহলে আমাদের ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2 করে নিতে হতো। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত? 60,000। তাহলে আমরা এখান থেকে দেখে নিচ্ছি এটা কত হচ্ছে। 10 টাইমস, অর্থাৎ স্টকটা কতবার সার্কুলেট করছে? 10 বার। 10 টাইমস আমরা স্টকটাকে সার্কুলেট করে বা বিক্রয় করে আমরা ক্যাশে কনভার্ট করছি। তাহলে খেয়াল রাখবে, যখন রিটার্ন দেওয়া থাকবে অর্থাৎ সেলস রিটার্ন দেওয়া থাকবে, আবার গ্রস প্রফিটের পার্সেন্টেজ দেওয়া রয়েছে অন সেলস এর উপরে, তখন কিন্তু আমরা অবশ্যই সেটা নেট সেলস এর উপরে কিন্তু ক্যালকুলেট করব। কারণ কেউ যদি এটাকে সেলস এর উপর করে দিত তাহলে কিন্তু ভুল হয়ে যেত। কারণ সেলস দেখো 8 লাখ, তার 20%, তার মানে এটা হয়ে যেত 1,60,000। কিন্তু আমাদের রিটার্ন তো রয়েছে, তার মানে অ্যাকচুয়াল সেলস কত? তার মানে টোটাল সেলস মাইনাস সেলস রিটার্ন, তার উপরে আমরা গ্রস প্রফিট ক্যালকুলেট করব। তাহলে এই হচ্ছে আমাদের স্টক টার্নওভার রেশিও বা ইনভেন্টরি টার্নওভার রেশিও। নেক্সট কি আছে আমরা দেখি। কি বলছে? ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট দ্য ইনভেন্টরি টার্নওভার রেশিও। আচ্ছা, এটাও আমাদের সেই আগের অঙ্কের মতোই ইনভেন্টরি টার্নওভার রেশিও বা স্টক টার্নওভার রেশিও বের করতে হবে। কি দেওয়া আছে? কস্ট অফ অপারেশনস দেওয়া, পারচেজ দেওয়া, ওপেনিং ইনভেন্টরি দেওয়া। আচ্ছা, এখানে দেখো অঙ্কে কিন্তু এভারেজ স্টকও দেওয়া নেই, আবার ক্লোজিং ইনভেন্টরি নেই। তার পরিবর্তে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে পারচেজ, কস্ট অফ গুডস সোল্ড এবং ওপেনিং ইনভেন্টরি। তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লোজিং স্টকটা বের করা। কারণ ক্লোজিং স্টক না বের করতে পারলে আমরা কিন্তু এভারেজ স্টক করতে পারবো না। তাহলে চলো দেখে নিই যে ক্লোজিং স্টক কি করে বের করতে হয়। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ক্লোজিং স্টক ক্যালকুলেট করা। কি করে পাবো আমরা? অঙ্কে দেখো পারচেজ দেওয়া, ওপেনিং দেওয়া আর কস্ট অফ গুডস সোল্ড দেওয়া। তাহলে আমরা এখান থেকে এইভাবে করতে পারি, পারচেজ প্লাস ওপেনিং ইনভেন্টরি মাইনাস কস্ট অফ অপারেশন। এই আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ক্লোজিং স্টকটা বের করছি। পারচেজ 5 লাখ প্লাস ওপেনিং 50,000 মাইনাস কস্ট অফ অপারেশন দেওয়া তোমাদের 4 লাখ
তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে? 1,50,000। এটা হচ্ছে আমাদের ক্লোজিং স্টক। আচ্ছা, এবার আমাদের তাহলে এভারেজ স্টকটা বা এভারেজ ইনভেন্টরিটা আমরা বের করে নিতে পারি। এভারেজ ইনভেন্টরি ফর্মুলা কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি বাই 2। তাহলে আমাদের ওপেনিং ইনভেন্টরি অঙ্কে দেওয়া ছিল 50,000, ক্লোজিং ইনভেন্টরি আমরা বের করে নিয়েছি 1,50,000 বাই 2। তার মানে আমাদের কত হচ্ছে? 1 লাখ হচ্ছে এভারেজ ইনভেন্টরি। আমাদের কস্ট অফ অপারেশন দেওয়া আছে, তাহলে সহজেই আমরা ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করে নিতে পারি। ইনভেন্টরি টার্নওভার রেশিও ফর্মুলাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। এই হচ্ছে আমাদের ফর্মুলা ছিল। তাহলে আমাদের কি দাঁড়ালো? আমাদের কস্ট অফ অপারেশন ছিল 4 লাখ, আর এভারেজ স্টক আমরা বের করেছি 1 লাখ। তাহলে আমাদের ইনভেন্টরি টার্নওভার রেশিও কত দাঁড়ালো? 4 টাইমস। তাহলে দেখো, অনেক সময় আমাদের কাছে অনেক ইনফরমেশন হয়তো সরাসরি দেওয়া নাও থাকতে পারে। আমাদেরকে কি করতে হবে? যে ইনফরমেশন গুলো আমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেখান থেকেই আমাদের যেটা আমরা মিসিং ভাবছি সেইটাকে আগে বের করে নিতে হবে। তারপর আমরা ইনভেন্টরি টার্নওভার রেশিও বলো বা অন্য যে কোনো রেশিও আমরা ক্যালকুলেট করতে পারবো। এখানে যেমন কি ছিল, ক্লোজিং স্টক দেওয়া ছিল না, আবার এভারেজ স্টকও দেওয়া ছিল না। তার পরিবর্তে আমাদের দেওয়া ছিল কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ অপারেশন, পারচেস এবং ওপেনিং স্টক। তাহলে পারচেসের সাথে যদি আমরা ওপেনিং স্টক প্লাস করে কস্টটাকে মাইনাস করি, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডটাকে মাইনাস করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টক যদি আমরা পেয়ে যাই, এবার ওপেনিং এর সাথে সেটাকে আমরা সহজেই এভারেজ করতে পারবো। আর আমাদের কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ অপারেশন তো দেওয়াই আছে। তারপরে আমরা খুব সহজেই ফর্মুলা ইউজ করে ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করতে পারবো। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিওর উপরে কিন্তু এরকম বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু তোমাদের হতে পারে। নেক্সট কি আছে আমরা একটু দেখে নিই। ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট স্টক টার্নওভার রেশিও। আচ্ছা, এটাও আরেকটা ইনভেন্টরি টার্নওভার রেশিও অঙ্ক বা স্টক টার্নওভার রেশিওর একটা প্রবলেম। দেখা যাক এর মধ্যে নতুনত্ব কি আছে। এখানে দেখো টোটাল সেলস দেওয়া, সেলস রিটার্ন দেওয়া, গ্রস প্রফিট দেওয়া, ক্লোজিং ইনভেন্টরি দেওয়া, এক্সেস অফ ক্লোজিং ইনভেন্টরি ওভার ওপেনিং ইনভেন্টরি 20,000। আচ্ছা, এখানে দেখো ওপেনিং স্টক কিন্তু দেওয়া নেই, কিন্তু ওপেনিং স্টকের একটা ইনফরমেশন দেওয়া আছে আমাদের। সেটা কি বলছে? এক্সেস অফ ক্লোজিং ইনভেন্টরি ওভার ওপেনিং ইনভেন্টরি হচ্ছে কত না
20,000, অর্থাৎ ওপেনিং স্টকের তুলনায় ক্লোজিং ইনভেন্টরি 20,000 বেশি। অথচ আমাদের এখানে খুব সহজে একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি যে ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে কত, 70,000। তাহলে ক্লোজিং স্টক হচ্ছে ওপেনিং স্টকের 20,000 টাকা বেশি। তাহলে 70,000 টাকা যদি ক্লোজিং স্টক হয়, তাহলে নিশ্চয়ই তাতে 20,000 টাকা কম হবে ওপেনিং স্টক। তাহলে আমরা খুব সহজে এখান থেকে ওপেনিং স্টকটা পেয়ে যাই। তাহলে ওপেনিং ইনভেন্টরি আমরা কি করে পাচ্ছি, এই যে ক্লোজিং স্টক দেওয়া আছে এটা কতটা ওপেনিং থেকে এক্সেস, 20,000। তাহলে আমরা ওপেনিং পেয়ে গেলাম 50,000। তাহলে ওপেনিং আমাদের রইল, ক্লোজিং দেওয়া আছে, তাহলে আমরা সহজে এভারেজ ইনভেন্টরিটা বের করতে পারি। বা এভারেজ স্টকটা বের করতে পারবো। তোমরা এর আগেই শিখেছো ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। ওপেনিং স্টক আমরা পেয়ে গেছি, ক্লোজিং স্টক আমাদের দেওয়া আছে, বাই 2। তাহলে কত হচ্ছে, 60,000। এটা হচ্ছে এভারেজ ইনভেন্টরি। আচ্ছা, অঙ্কে আমাদের লাগবে কি, কস্ট অফ গুডস সোল্ড। অঙ্কে দেখো ডিরেক্ট কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই, তার পরিবর্তে সেলস এবং গ্রস প্রফিট দেওয়া আছে। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ডটাও বের করে নিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে, বলেছিলাম যদি সেলস রিটার্ন দেওয়া থাকে তাহলে সেলস রিটার্ন লেস করে আমরা অরিজিনাল বা নেট সেলস বের করব এবং তার উপরে গ্রস ওয়েট ক্যালকুলেট করব। কিন্তু এখানে গ্রস ওয়েট সরাসরি দেওয়া আছে, তাহলে আমাদের আলাদা করে ক্যালকুলেট করতে হবে না। তাহলে আমরা সরাসরি কস্ট অফ গুডস সোল্ডটা বের করে নিই। তাহলে টোটাল সেলস দেওয়া, সেলস রিটার্ন দেওয়া, আর আমাদের গ্রস প্রফিটও কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, 6 লাখ। তাহলে আমরা স্টক টার্নওভার রেশিও এখান থেকে সহজেই বের করে নিতে পারবো। অর্থাৎ তাহলে স্টক টার্নওভার রেশিও ফর্মুলা তোমরা নিশ্চয়ই মনে আছে, যে কস্ট অফ গুডস সোল্ড মানে যেটা আমরা পেয়ে গেলাম 6 লাখ টাকা, আর এভারেজ ইনভেন্টরি আমরা পেয়ে গেছি 60,000। তাহলে আমাদের কত হচ্ছে, 10 টাইমস, অর্থাৎ 10 বার আমাদের এইটা সার্কুলেট করবে স্টকটা। তাহলে এই হচ্ছে আমাদের স্টক টার্নওভার রেশিও বা ইনভেন্টরি টার্নওভার রেশিওর উপরে বিভিন্ন ধরনের অঙ্ক। আরো কোনো ধরন হতে পারে কিনা আমরা একটু দেখে নিই। অ্যাকচুয়ালি অঙ্কের তো নির্দিষ্টভাবে কোনো প্যাটার্ন নেই, অনেক ইনফরমেশন অনেক রকম ভাবে দেওয়া থাকতে পারে, কোনোটা মিসিং থাকতে পারে, কোনোটা হয়তো অন্য কোনো ভাবে দিয়েছে, হয়তো একটু টুইস্ট করে দিয়েছে। আমাদেরকে অ্যাকচুয়ালি লাগবে কোন ইনফরমেশন গুলো ক্যালকুলেট করতে গেলে, টার্নওভার রেশিও বলো বা অন্যান্য কোনো রেশিও, আমাদের সেই মতো ইনফরমেশনটাকে কিন্তু কালেক্ট করতে হবে। এখানে আরেকটা অঙ্ক আছে, সেটাও ইনভেন্টরি টার্নওভার রেশিও এখানে দেওয়া আছে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ওপেনিং ইনভেন্টরি। আচ্ছা, আর একটা ইনফরমেশন এর সাথেই দিচ্ছে যে ইফ ওপেনিং ইনভেন্টরি ইজ 20,000 লেস দেন ক্লোজিং ইনভেন্টরি,
অর্থাৎ আগেরটা ছিল বেশি, ক্লোজিং স্টক ওপেনিং এর তুলনায় বেশি। আর এখানে কি বলছে, ওপেনিং ইনভেন্টরি ইজ 20,000 লেস দ্যান ক্লোজিং ইনভেন্টরি, অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি যা হবে ওপেনিং তার তুলনায় 20,000 কম হবে। আর এখানে কিন্তু দেখো ইনভেন্টরি টার্নওভার রেশিওটা কিন্তু তোমাদের দেওয়াই আছে 5 টাইমস, অর্থাৎ এই যে ইনভেন্টরি রেশিও এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও কিন্তু এখানে দেওয়া, এখান থেকে আমাদের ওপেনিং ইনভেন্টরিটা বের করতে হবে। চলো কি করে ক্যালকুলেট করতে হয় আমরা দেখে নিই। তাহলে আমরা ইনভেন্টরি টার্ন রেশিও যেটার ফর্মুলা তোমরা জানো, কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন। এখানে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন দেওয়া, আর কি এভারেজ স্টক। এটা নিশ্চয়ই তোমাদের এতবার করা হয়েছে। এখানে এভারেজ ইনভেন্টরি বা এভারেজ স্টক তোমাদের মনে আছে ফর্মুলাটা। তাহলে এবার এইখানে বলে দিল এটা হচ্ছে 5 টাইমস। আর কি কস্ট অফ অপারেশন দেওয়া 2,50,000। এভারেজ ইনভেন্টরি দেওয়া নেই, আমরা সহজেই এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে এভারেজ ইনভেন্টরিটা বের করে নিতে পারবো। তাহলে এভারেজ ইনভেন্টরি সমান কত হচ্ছে, 2,50,000 বাই 5 মানে 50,000। আচ্ছা, এবার আমাদের বলেছে ওপেনিং ইনভেন্টরি বের করতে। ইফ ওপেনিং ইনভেন্টরি ইজ লেস দেন দ্য ক্লোজিং ইনভেন্টরি, তাহলে আমরা এইভাবে করতে পারি যে ওপেনিং ইনভেন্টরি আছে, এখান থেকে এভারেজটা পেয়েছি, তাহলে আমরা টোটাল ইনভেন্টরিটা আমরা একবারই পেয়ে যাই। তাহলে টোটাল ইনভেন্টরিটা আমরা জানি যে এভারেজ যখন করা হয় 2 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে এখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে 1,00,000 টাকা। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা আমরা দেখে নিই। তাহলে কি দাঁড়ালো, এক্সটা আমরা ধরে নিচ্ছি, তাহলে ওপেনিং ইনভেন্টরি হচ্ছে লেস দেন ক্লোজিং ইনভেন্টরি। তাহলে আমরা ধরো ওপেনিং ইনভেন্টরি আমরা ধরে নিচ্ছি লেট, ওপেনিং ইনভেন্টরি আমরা ধরে নিচ্ছি তাহলে কত, এক্স। তাহলে ক্লোজিং কত হবে, ক্লোজিং হবে, আচ্ছা ওপেনিং ধরে নিচ্ছি, ওপেনিং ইনভেন্টরি ইজ ওপেনিং ইনভেন্টরি 20,000 লেস দেন ক্লোজিং ইনভেন্টরি, তার মানে ক্লোজিং ইনভেন্টরিটা ধরলে বেটার হতো, বা আমরা এটাকে প্লাস করে দিই। তার মানে ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে ওপেনিং ইনভেন্টরি না 20,000 বেশি। এটা আমরা ক্লোজিং ইনভেন্টরি যদি এক্স ধরতাম তাহলে এক্স মাইনাস 20,000 হতো। আচ্ছা, তাহলে এবার টোটাল ইনভেন্টরি আমাদের দেওয়া আছে, তাহলে ওখান থেকে আমরা সহজেই পেয়ে যাব। ইকুয়েশনটা কি দাঁড়াবে, ওপেনিং প্লাস ক্লোজিং ইজ ইকুয়াল টু, তাহলে টোটাল ইনভেন্টরি আমাদের পেয়ে গেলাম। এবার আমাদের তাহলে এটা হচ্ছে 2x
ইজ ইকুয়াল টু 80,000, তাহলে আমাদের এক্স মিনস ওপেনিং ইনভেন্টরি তাহলে কত হচ্ছে 40,000। এবার তোমরা যদি ক্লোজিং ইনভেন্টরি ধরে নিতে এক্স, তাহলেও ক্লোজিং ইনভেন্টরি হতো তাহলে কত 60,000, কারণ ওপেনিং ইনভেন্টরি ইজ 20,000 লেস দেন, তার মানে ক্লোজিং ইনভেন্টরি যদি 60,000 হয় তাহলে ওপেনিং ইনভেন্টরি মাইনাস 20,000 মানে 40,000। আর আমি এখানে সরাসরি যেহেতু ওপেনিং ইনভেন্টরি বের করতে বলেছে, তাই সরাসরি আমি ওপেনিং ইনভেন্টরিকেই আমি এক্স ধরে করেছি। এটা অন্য কোনো ভাবে বা অন্য উপায়ে তো আমরা ক্যালকুলেট করতে পারতাম। যাই হোক, আমাদের আসল লক্ষ্য হচ্ছে অঙ্কটাকে ক্যালকুলেট করা বা অঙ্কটাকে সলভ করা যে ওপেনিং ইনভেন্টরি কত হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের স্টকের উপরে ইনফরমেশন। এরপরে আমরা চলে যাব ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও। ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও এর আরেকটা নাম হচ্ছে ডেটার্স টার্নওভার রেশিও। অর্থাৎ ডেটার্সটা কিভাবে হয়, যখন আমরা কাউকে বাকিতে বিক্রি করি, অর্থাৎ গুডস সোল্ড অন ক্রেডিট, তখন আসছে ডেটার্স। এখন এই ডেটার্স এর কাছ থেকে আমরা কত তাড়াতাড়ি টাকাটা কালেকশন করতে পারছি, সেটাই হচ্ছে তার যে রেশিও, সেটা হচ্ছে ডেটার্স টার্নওভার রেশিও বা ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও। ফর্মুলাটা কি, নেট ক্রেডিট সেলস, কারণ আগেই আমি বলেছি যে ডেটার্স তৈরি হচ্ছে কিন্তু ওই ক্রেডিট সেলস থেকে, তাই এখানে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা অনলি ফর ক্রেডিট সেলস। এখন ধরো অঙ্কে দেওয়া আছে টোটাল সেলস, ক্যাশ সেলস, তাহলে আমরা ক্রেডিট সেলস সহজেই পেয়ে যাব। টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস ইকুয়াল টু হচ্ছে ক্রেডিট সেলস। তাহলে সবসময় যে ক্রেডিট সেলস দেওয়া থাকবে নাও হতে পারে। আর কি বলছে, এভারেজ ট্রেড রিসিভেবলস, অর্থাৎ আগের অঙ্কেও যেমন ছিল, যখন স্টক টার্নওভার রেশিও করেছিলাম তখন ছিল এভারেজ ইনভেন্টরি বা এভারেজ স্টক। এখানে যেহেতু ট্রেড রিসিভেবল নিয়ে আমরা কাজটা করছি, তাই এখানেও কিন্তু আমরা করব এভারেজ ট্রেড রিসিভেবল। এখন এই যে এভারেজ ট্রেড রিসিভেবল এর মধ্যে কি কি পড়ছে, ট্রেড রিসিভেবল এর মধ্যে আমাদের ডেটার্স পড়ছে, বিল রিসিভেবল পড়ছে। তাহলে এভারেজ যখন করব, তাহলে যদি ইনফরমেশন দুটোই থাকে, অর্থাৎ ট্রেড রিসিভেবল এর মধ্যে ডেটার্স দেওয়া আছে, বিল রিসিভেবল দেওয়া আছে, তাহলে দুটোরই ওপেনিং এবং দুটোরই ক্লোজিং প্লাস করে 2 দিয়ে আমরা যদি ডিভাইড করি, তাহলে আমরা এভারেজ ট্রেড রিসিভেবল পেয়ে যাব। আর কি, আমাদের নেট ক্রেডিট সেলস বের করতে হবে। তাহলে নেট ক্রেডিট সেলস কিভাবে পাবো, ক্রেডিট সেলস মাইনাস সেলস রিটার্ন, অর্থাৎ যদি দেখা যাচ্ছে সেলস রিটার্ন আছে, তাহলেও কিন্তু আমরা সেই ক্রেডিট সেলস থেকে সেই সেলস রিটার্নটা মাইনাস করে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ক্রেডিট সেলস। তাহলে ডেটার্স টার্নওভার রেশিও বা ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও যখন আমরা ক্যালকুলেট করছি, তাহলে আমাদের লক্ষ্য থাকছে নেট ক্রেডিট সেলস বাই এভারেজ ট্রেড রিসিভেবলস। তাহলে এটা হচ্ছে রেশিও। এবার হচ্ছে যেহেতু এটা কালেকশনের সাথে রিলেটেড, আমরা কালেকশন পিরিয়ডের সেইটা কিভাবে বের করব, এভারেজ কালেকশন পিরিয়ড। এটা আমরা মান্থে করতে পারি, ডেসে করতে পারি। এখানে মান্থে দেখাচ্ছি, মান্থের ফর্মুলাটা কি বলছে যে এভারেজ কালেকশন পিরিয়ড উইদিন মান্থস, তাহলে 12 মাসে 1 বছর, তাহলে 12 মান্থস বাই ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা এভারেজ কালেকশন পিরিয়ডটা পেয়ে যাব। এটা আমরা পরে অঙ্ক করার সময় দেখবো, তবু একটা এক্সাম্পল আমি খুব সচরাচর বলে দিই সাধারণ ভাষায়। ধরো ট্রেড রিসিভেবল রেশিও বেরিয়েছে 4 টাইমস, তাহলে আমরা যদি মাসে করি, তাহলে 12 মান্থস ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের কত হচ্ছে 3 মান্থস, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর আমাদের ডেটা সার্কুলেট করছে। এইভাবে আমরা ক্রেডিটার্স বা ট্রেড পেয়েবল রেশিও সেগুলো আমরা এরপরে শিখবো। যাই হোক,
ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিওর ফর্মুলাটা তোমরা জানলে। আমি নেক্সট ক্লাসে এই ট্রেড রিসিভেবল রেশিওকে কি করে ক্যালকুলেট করতে হয় একটা এক্সাম্পল দিয়ে বা একটা প্রবলেম দিয়ে তোমাদের সাথে আলোচনা করব, বা আরো যে সমস্ত রেশিও গুলো রয়েছে সেগুলো তোমাদের আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।